গুড আফটারনুন। সকলকে জয় নিউট্রিশন স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। আমরা আগামী দিনে ক্লাস 11-এ 3 নম্বর চ্যাপ্টার পড়িয়েছিলাম। 3 নম্বর চ্যাপ্টার জল সম্পর্কিত কিছু তথ্য দিয়েছিলাম, কিন্তু কিছুটা অংশ বাকি ছিল, সেটা আজকে আমরা একটু ডিসকাস করব। সেখান থেকে আর কিছুটা বলতে দুটো অংশ বাকি ছিল। একটা অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে জলসাম্য নিয়ন্ত্রণে অন্তঃক্ষরা গ্রন্থির ভূমিকা, আর জলসাম্য নিয়ন্ত্রণে বৃক্কের ভূমিকা। তোমাদের মোটামুটি ওই জলসাম্য নিয়ন্ত্রণে এই দুটো পড়লেই হবে, আর এখান থেকে বাড়তি কোনো কিছু পড়ার দরকার নেই, যেটা আগের ক্লাসে পড়িয়েছি আর যেটা আজকের ক্লাসে পড়াবো। সুতরাং আমাদের আজকে সরাসরি টপিকে চলে আসি। 1 নম্বর কোশ্চেন, যেটা আমি কোশ্চেনে চলে আসি ফার্স্ট। 1 নম্বর কোশ্চেন কি বলছে? জলসাম্য নিয়ন্ত্রণে বৃক্কের ভূমিকা। কি? জলসাম্য নিয়ন্ত্রণে বৃক্কের ভূমিকা। এই বৃক্ককে জড়িতম অঙ্গ বলা হয়, আবার ব্যস্ততম অঙ্গ বলা হয়। কারণ কি? এই বৃক্কে আমাদের 170 লিটার জল পরিস্রাবন করা যেতে পারে। 170 লিটার, বিশাল একখান ফিল্টার, তাই তো? হ্যাঁ, বিশাল ফিল্টার, শরীরের মধ্যে বিশাল ফিল্টার। সেই 170 লিটার তরল কিন্তু এই বৃক্ক কি করে? ফিল্ট্রেশন করে, পরিশোধিত করে তরলকে, দূষিত পদার্থ গুলিকে বর্জন করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এবারে আমি সরাসরি এসছি। দেখো, বলছে দেহগহ্বরের পশ্চাৎ অংশে, মানে আমাদের যে দেহ, তার গহ্বরের ভিতরে পশ্চাৎ অংশ মানে পেছনের দিকে, পশ্চাৎ অংশে মেরুদণ্ডের দুই পাশে বৃক্কদ্বয় বা দেহের জলসাম্য নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন। তাহলে পরিষ্কার ভাষায় চলে আসছি, দেহগহ্বরের পশ্চাৎ অংশে আমাদের দুই পাশে বৃক্কদ্বয় জলসাম্য নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। আমাদের দেহে প্রয়োজনীয় অতিরিক্ত জল বৃক্ক কি করে? পরিস্রাবন করে মূত্রের মাধ্যমে নির্গিত হয়। এর ফলে কি হয়? আমাদের জলসাম্য বজায় থাকে। এরপরে আসছি, যদি কোনো কারণবশত ওই বৃক্ক বা কিডনির কি বলবো কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত হলো, অ্যাকুয়েট রেনাল ফেলিওর, ক্রনিক রেনাল ফেলিওর যেগুলো হয় যে সাধারণত, বা কোনো একটা দূষিত পদার্থ, ভাইরাস, ব্যাকটেরিয়া, কোনো একটা ক্ষতিগ্রস্ত অবস্থা সৃষ্টি হলে এই যে ফিল্ট্রেশন রেট, এই ফিল্ট্রেশন রেটটা তখন কমে যায়। তোমরা এগুলো আমি পরে হয়তো পড়াবো তোমাদের, ওই 12-এ আছে রেনাল ডিজিজের অন্তর্গত, সম্ভবত ওই রেনাল ডিজিজটা অন্তর্গত এই কিডনির কিছু রোগ আছে, সেগুলো হচ্ছে তখন ওই ডায়েট থেরাপি ওই চ্যাপ্টারে তোমরা এগুলো পেয়ে যাবে। তাহলে যাই হোক, সেখানে আমি আসছি না, এখানে আমাদের যেটুকু দরকার সেটুকু পড়বো, তার থেকে আমরা বেশি পড়তে যাবো না, কারণ আমাদেরকে সবসময় টার্গেট রাখতে হবে ওয়ান অ্যান্সার ওয়ান কি, মডেল অ্যান্সার মডেল কি, মডেল কি মডেল অ্যান্সার। মানে সুতরাং আমাদের মনে রাখতে হবে যে আমার 2 নম্বরের কোশ্চেন, তাহলে আমাকে লেখাটা সেই জায়গায় রাখতে হবে যেমন টিচার বা শিক্ষক মহাশয় 2-এর 2 দিতে বাধ্য হয়, 2-এর 2 দিতে বাধ্য হয়, 2-এর 1.5 নয়, 2-এর 2 দিতে বাধ্য হয়, সেরকম ভাবে লেখাটাকে লিখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়বস্তু। এই বিষয়বস্তুগুলোকে যদি আমরা একটু জাস্টিফাই করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই আমাদের দেহের প্রয়োজনীয় অতিরিক্ত জলটা কিভাবে মূত্র হিসেবে দেহ থেকে মানে মূত্রতে পরিণত হয়ে দেহ থেকে নির্গত হয়, এবং কি আমি বললাম জলসাম্য বজায় থাকে, এবং কি বৃক্কদ্বয় যেগুলো কোনো কারণে বললাম যে যদি রোগ হয়ে যায়, মানে ক্ষতিগ্রস্ত হয় বা রোগাগ্রস্ত হয়, সেই অবস্থায় শরীরের বিভিন্ন অংশে হাত পা গুলি ফুলে যায়, ইডিমা বা শোথ দেখা যায়। কি দেখা যায়? গায়ে হাতে পায়ে জল জমা মানেই কি, সেটাকে আমরা ইডিমা বা শোথ বলা হয়। আমরা প্রেগনেন্সিতেও কিন্তু ওই একই জিনিস পড়েছিলাম, যে ইডিমা বা শোথ, এগুলো প্রেগনেন্সিতেও আমরা এই একই জিনিস পড়েছিলাম। প্রেগনেন্সির সময় কোনো কারণবশত শরীরে জল জমা হয়ে গেলে ইডিমার লক্ষণটি সমস্যা, একটা কমপ্লিকেশনের মধ্যে পড়েছিলাম, সেই ইডিমা বা শোথ দেখা যায়। এরপরে আসছি, প্রতি 24 ঘন্টা মানে একদিনে, প্রতি 24 ঘন্টায় একদিনে বৃক্কদ্বয় গ্লোমেরুলাসের মাধ্যমে পরিস্রাবন প্রক্রিয়ায় 170 লিটার জল
নেপথ্রিকভাবে মানে ওই বৃক্কদ্বয়ের মাধ্যমে পরিস্রাবণ করে। সুতরাং এইখানে আমাদেরকে দেখতে হবে এই পরিশোধনের পর বাকি যে অবশিষ্ট অংশটা, অবশিষ্ট কত থাকে 1.5 লিটার, সেই 1.5 লিটার কিন্তু মূত্রের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়। তাহলে আমাদের এই শিক্ষা থেকে, এই এডুকেশন থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা জানতে পারলাম যে তাহলে একটা ব্যক্তি সারাদিনে কি রকম ভাবে তাদের শরীরের তরল পদার্থটা মানে মানে শোষিত হয়ে আর আমাদের রেচন অঙ্গের মাধ্যমে দূষিত পদার্থটা কিভাবে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে আমরা দেখেছি বৃক্কের ওই 1.5 লিটার জলের মধ্যে মূত্র প্রায় 600 মিলি থেকে 900 মিলি কি হয়, বিভিন্ন রকমের দূষিত কঠিন হচ্ছে দূষিত কঠিন পদার্থ, একে বলা হয় রেচন পদার্থ। তাহলে রেচন তন্ত্র আমরা যাদের নিউট্রিশনের মধ্যে লাইসেন্স রেখেছে তারা রেচন তন্ত্র পড়বে পরে। ঠিক আছে, সেই রেচন তন্ত্রে আমরা কিন্তু এই বৃক্ক সম্পর্কিত আরো ডিটেলসে ভালো করে জানতে পারবো। আর একটা জায়গায় আমাদের এই বিষয়গুলো ওই রেচন তন্ত্র ক্লাস 9-এও আছে, সেখানেও তোমরা যারা একটু ভালো করে পড়াশোনা করবে ক্লাস 9-এ লাইসেন্সের রেচন তন্ত্র বলে আছে, সেখানেও তোমরা এই রেচন তন্ত্র সম্পর্কিত আরো অনেক তথ্য পেয়ে যাবে। যাদের কাছে বইটা আছে বইটা খুলে একবার দেখে নিবে বিষয়বস্তুগুলো, আর বৃক্কের ছবিটা একটু দেখে নিবে, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে বুঝতে। ঠিক আছে, এরপরে আসছি, দেখো আমাদের আমি বললাম প্রথমেই বললাম যে দুটো কোশ্চেন, একটা বৃক্কের ভূমিকাটা আমি ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, বৃক্কের ভূমিকাটা আমি ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এই বৃক্কের ভূমিকা যদি কোনো, আমার মনে হয় 2 নম্বরে এর থেকে বেশি লেখার কোনো প্রয়োজন নেই। আর একটা জায়গায় তোমরা দেখে নিবে, আমি আমার ছেলেগুলোকে যদি নোটস দিয়ে দিচ্ছি, যারা চ্যানেলে নতুন আছো তাদের জন্য বলছি, যদি কোনো কারণবশত তোমাদের নোট বা কোনো কিছু দরকার হয় সেক্ষেত্রে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চিন্তার কোনো কারণ নেই। তোমাদের বিনামূল্যে সমস্ত কিছুটাই পেয়ে যাবে, অর্থের বিনিময়ে নয়, বিনামূল্যে সমস্ত কিছুটা পেয়ে যাবে। বর্তমান সমাজে যদিও শিক্ষা বিক্রয় হয়ে যাচ্ছে, কিন্তু এই তোমরা হচ্ছে আমার চ্যানেলে সর্বদা সবকিছুটা বিনামূল্যে তোমরা পেয়ে যাবে, অবশ্যই বিনামূল্যে পাবে। নেক্সট আসছি, যেটা আমাদের প্রথমে বললাম অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে জলসাম্য কিভাবে মুখ্য ভূমিকা পালন করে। অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে জলসাম্য কিভাবে মুখ্য ভূমিকা পালন করে। আমরা প্রথমে পড়েছি বৃক্ক, এবারে অন্তঃক্ষরা। অন্তঃক্ষরা গ্রন্থির অন্তর্গত প্রত্যেকটাই অন্তঃক্ষরা গ্রন্থির নাম এবং তাদের নিঃসৃত হরমোন। আমি ফার্স্টেই বলেছি আমাদের হলে 2 না হলে 3, এর বাইরে বা এর উপরে উঠবেন, যদিও উঠে 4, ঠিক আছে, তার বাইরে একদমই হবে না। তাহলে এই জায়গাটাকে কেন্দ্র করে আমাদের পড়তে হবে মডেল কোশ্চেন, মডেল অ্যান্সার, 1 অ্যান্সার 1 কি। ঠিক আছে, দেন ক্লিয়ার ভাবে 3 থাকলে 3এই দিতে পারে, 2 থাকলে 2এই দিতে পারে, সেরকম ভাবে আমার কিন্তু তথ্যটা সাজিয়ে নিতে হবে। সেরকম ভাবে নিজের ভাষায় বা বইটা পড়ে আমি আমার মন থেকে কিছুটা লিখে আমি নিজের ভাষায় সাজিয়ে নিতে হবে পরিষ্কার ভাবে। দেখো এরপরে আসছি যে অন্তঃক্ষরা গ্রন্থি, একটা একটা অন্তঃক্ষরা গ্রন্থির নাম বলবো, সেখান থেকে কোন হরমোন ক্ষরিত হয় এবং কি সেই হরমোনের কাজ কি সেইটা আমি বলে দেবো। ঠিক আছে, জলসাম্য রক্ষায় সে কিভাবে কাজ করছে। দেখো যদি বলে যে পিটুইটারি গ্রন্থিতে যে এডিএইচ ক্ষরিত হয়, জলসাম্য নিয়ন্ত্রণে এডিএইচ এর ভূমিকা 2 নম্বরে দিয়েছি, যদিও আমি আগের দিনে জলসাম্য নিয়ন্ত্রণে এডিএইচ একটু বলেছিলাম, একটা কোশ্চেন ছোট্ট করে বলেছিলাম, কিন্তু আজও আমি আরো একবার দ্বিতীয়বার বলে দিচ্ছি। দেখো বৃক্কীয় নালিকায় দূরসংবৃত্তি অংশে জলের পুনঃশোষণে বৃদ্ধি করে। হ্যাঁ, এক, দেখো এটা কি বললাম, এইভাবে তোমাদেরকে 4টি আমি লাইন বলবো, 4টি লাইনের মাধ্যমে এডিএইচ এর ভূমিকাটা তোমাদেরকে মনে রাখতে হবে। বৃক্কীয় নালিকায় দূরবর্তী অংশে, বৃক্কীয় নালিকায় আমাদের যে দূরবর্তী অংশ রয়েছে সেই অংশে জলের পুনঃশোষণ বৃদ্ধি করে। 1, 2 হচ্ছে জলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। 3 হচ্ছে এডিএইচ ক্ষরণ বাড়লে আমাদের পুনর্বিশোষণ বৃদ্ধি পায়। তাহলে কি হয় স্যার, তাহলে আসলে কি করছে,
এই যে পিটুইটারি গ্রন্থি থেকে অ্যান্টি ডাইউরেটিক হরমোন এডিএইচ বৃক্কনালিকায় দূরসংবর্তী অঞ্চলে জলের পুনঃশোষণ বৃদ্ধি করছে। ঠিক তার ফলে কি হচ্ছে, দেহে জলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। আর এডিএইচ যখনই ক্ষরণটা বাড়বে তখন জলের পুনর্বিশোষণ বৃদ্ধি পাবে। এই যে এডিএইচ হরমোন কম ক্ষরিত হলে মূত্রের পরিমাণ বৃদ্ধি পায়। মূত্রের পরিমাণ বৃদ্ধি পেলে এখানে আমাদের একটা রোগ হয়ে যায়। কি রোগটার নাম? বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস। বহুমূত্র বা ডায়াবেটিস কি ইনসিপিডাস। এই হচ্ছে আমাদের তথ্য। আর সেরকম ভাবে এই জায়গাগুলোকে আর বলবো না। এই যে এডিএইচ এর 4টি লাইন তুমি মনে রাখলে 4টি লাইনের মধ্যে তুমি কিন্তু ক্লিয়ার ভাবে পড়াটা করে নিতে হবে। কারণ তোমার জানো হার্ডলি 4 নাম্বার, তাহলে আমাকে 4টি অ্যান্সার রেডি করে রাখতে হবে। বা হার্ডলি 3 নাম্বার, 4টি লিখলেও তুমি 3-এ 3 পেতে পারো, 4-এ 4ও পেতে পারো, অসুবিধা কিছু নেই, কোনোটাই কাটবে না, কাটতে বাধ্য হবে না। মডেল অ্যান্সার, মডেল কোশ্চেন, মডেল অ্যান্সার। ঠিক আছে? আমি এক্সট্রা আলাদা করে কিছু লিখতে গেলে যিনি পরীক্ষক আছেন তিনি গিয়ে বিভ্রান্ত হবেন। তিনি যদি বিভ্রান্ত হয় আমি কোশ্চেনে প্রকৃত যে অ্যান্সার লিখেছি তার নাম্বার পাবো না। সুতরাং অ্যান্সার লেখার সময় দুটোই জিনিস বজায় রাখতে হবে। একটা, যিনি খাতা শুধবেন তার মনের মতো হওয়া চাই 1 নম্বর। 2 নম্বর, অ্যান্সারটা একদম ক্লিয়ার ভাবে চাই। নেক্সট আসি, নেক্সট কোশ্চেন দেখো। ওই যে অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থেকে আমরা কোন হরমোন ক্ষরিত হয়? বলো। থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। এই থাইরক্সিন হরমোন কি করে? এই থাইরক্সিন হরমোন কি করে, যে আমাদের মূত্রের পরিমাণ বাড়িয়ে দেহে জলের পরিমাণটি হ্রাস করে। মানে মূত্র নির্গমন বেশি হলে তো দেহে জলের পরিমাণ কমবে, বেরোলে যদি না গ্রহণ হয় তাহলেই তো জলের পরিমাণ কমবে। ডিহাইড্রেশনে পড়িয়েছি, ঠিক আছে? ও মানব দেহে জলসাম্য নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে। আর এই যে থাইরক্সিন এ কিন্তু বৃক্কেরও উপর একটা প্রভাব ফেলে। তাহলে এখান থেকে কোন কি কোশ্চেন আসতে পারে, যে বৃক্কের উপর প্রভাব ফেলে এমন একটি হরমোন, সেটা হচ্ছে কোন হরমোন? থাইরক্সিন হরমোন। এবারে কি এই কোশ্চেনটা আসতে পারে যে থাইরক্সিন হরমোনে জলসাম্য নিয়ন্ত্রণের ভূমিকা, যদিও এটা আসবে না। নেক্সট আসি অ্যাড্রিনাল কর্টেক্স। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কি হরমোন ক্ষরিত হয়? অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ক্ষরিত হয় অ্যালডোস্টেরন। এই হরমোন ক্ষরণে অ্যাঞ্জিওটেনসিন 2 ক্ষরিত হয়, যা রক্তরসে পটাশিয়াম সোডিয়াম এর আয়নের ঘনত্বের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কার দ্বারা? সোডিয়াম Na প্লাস আর পটাশিয়াম দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই হচ্ছে আমাদের এই অ্যালডোস্টেরন অ্যাঞ্জিওটেনসিন নামক হরমোনটাকে রক্তরসে পটাশিয়াম আয়নে এবং উচ্চ ঘনত্বে এবং সোডিয়াম আয়নে কম ঘনত্বের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই হচ্ছে আমাদের স্টাডি পয়েন্ট। ঠিক আছে? এরপরে আসছি, দেখো এই কিভাবে আমাদেরকে সাহায্য করে, এই জিনিসটা আমাদেরকে একটু জানতে হবে। জাস্ট 1 মিনিট আমাকে একটু টাইম দাও। এবারে দেখো কোথায় তোমরা এটা পাবে, কোথায় পাবে, মানে আমাদের যে কোশ্চেন তার অ্যান্সার। এই যে কোশ্চেনটি বললাম, অ্যালডোস্টেরনের কথা বললাম, কিভাবে করছে? এই যে আমাদের ইন্টারসেলুলার ফ্লুইড, এক্সট্রাসেলুলার, অন্তঃকোষীয় তরল, বহিঃকোষীয় তরল কি করছে? স্বাভাবিকভাবে বন্টন করে সাহায্য করে এই অ্যালডোস্টেরন। তাহলে স্বাভাবিকভাবে অন্তঃকোষীয় তরল ও বহিঃকোষীয় তরল বন্টনে কে সাহায্য করে? অ্যালডোস্টেরন। নেক্সট আসি, দেখো এই অ্যালডোস্টেরনে সোডিয়াম আয়নের পুনঃশোষণ ঘটায়। মূত্রের মাধ্যমে সোডিয়াম আয়নের রেচনকে কমিয়ে পরোক্ষভাবে জলের রেচনকে কমিয়ে দেয়। এবং অ্যালডোস্টেরনে ক্ষরণ কমে গেলে সোডিয়াম আয়নের অ্যালডোস্টেরনে ক্ষরণটা যদি কমে যায় সেক্ষেত্রে কি হবে? সোডিয়াম আয়নের পুনঃশোষণ আর হয় না, তখন মূত্রের মাধ্যমে অধিক সোডিয়াম রচিত হয়। তাহলে মূত্রের মাধ্যমে অধিক সোডিয়াম একটা সময় আসবে, রেচিত হবে।
ঠিক আছে। এইটি হচ্ছে তোমার অ্যালডোস্টেরনের ভূমিকা। অ্যালডোস্টেরন কি করছে, ফার্স্ট কাজ হচ্ছে অন্তঃকোষীয় তরল যে বহিঃকোষীয় তরল, এই দুটা রয়েছে, অন্তঃকোষীয় তরল ও বহিঃকোষীয় তরল, এই দুটো তরলকে স্বাভাবিক বন্টনে সাহায্য করে। আমি পড়িয়েছি আগের দিন, অন্তঃকোষীয় তরল, বহিঃকোষীয়, এক্সট্রা সেলুলার ফ্লুইড, ইন্ট্রাসেলুলার ফ্লুইড, ঠিক আছে। আর এক ওটা বললাম। দুই হচ্ছে কি, ওই অ্যালডোস্টেরন সোডিয়ামের যে পুনঃশোষণটা ঘটাচ্ছে, সেই পুনঃশোষণটা মুহূর্তের মাধ্যমে সোডিয়াম আয়নকে রেচনকে কমিয়ে দিয়ে পরোক্ষভাবে জলের রেচনকে কমিয়ে দেয়, পরোক্ষভাবে জলের রেচনকে কমিয়ে দেয়। আর অ্যালডোস্টেরনের যদি ক্ষরণ কমে যায়, তার বিপরীত ঘটনাটা ঘটবে, যেটা বললাম, অ্যালডোস্টেরন ক্ষরণ কমে গেলে সোডিয়াম আয়নের পুনঃশোষণ আর হয় না, ফলে মুহূর্তের মাধ্যমে সোডিয়াম অধিক পরিমাণে রিচিত হয়। অ্যালডোস্টেরনে আমাদের এই তিনটি পয়েন্ট আমরা মোটামুটি মনে রাখলে এটা একটা অন্যতম, ব্যাস। আর এখানে দরকার নেই। এই তারপরে আমাদের অ্যাড্রিনাল মেডুলা আছে, অ্যাড্রিনাল মেডুলা থেকে এপিনেফ্রিন হরমোন ক্ষরিত হয়। এই এপিনেফ্রিনের হরমোন বিক্রিয় সংবহন কমায়। কি কমায়? বিক্রিয় সংবহন কমায়, বিক্রিয় সংবহন কমায়, ঠিক আছে। আর আমাদের আছে শরীরে বিভিন্ন, আরেকটা আছে কলাকোষে যে প্রোস্টাগ্ল্যান্ডিন থাকে, সেইটি যে জলসাম্য নিয়ন্ত্রণ, সেই প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন কি করে, নেফ্রনের দূরবর্তী সংবর্ধন নালিকায় সোডিয়াম আয়নের ও জলের পুনঃশোষণ, সোডিয়াম আয়ন ও জলের পুনঃশোষণকে প্রভাবিত করে। প্রোস্টাগ্ল্যান্ডিন এডিএইচ হরমোনের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এডিএইচ কে নিয়ন্ত্রণ করছে? প্রোস্টাগ্ল্যান্ডিন, ঠিক আছে। আর প্রোস্টাগ্ল্যান্ডিনের যে রেনাল বা রক্ত প্রবাহ বা গোমূল্যাশয়ের পরিস্রাবন ক্রিয়াটা অব্যবহৃত ভাবে রাখতে বিশেষ ভূমিকা পালন করে। অব্যবহৃত ভাবে মানে আমার যে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনটা ক্ষরণ হচ্ছে, সে কি করছে, রেনাল রক্ত প্রবাহে আসে এবং সেখানে গোমূলাসে যে পরিস্রাবন ক্রিয়া, গোমূলাস কি করে পরিস্রাবন করে, তো আমরা জানি ছাঁকনির মতো পরিস্রাবন করে, ঠিক আছে। সেই যে পরিস্রাবনটা, সেটাকে বিশেষভাবে ক্রিয়াটাকে মানে ঠিক করে রাখার জন্য, একদম ঠিক করে থাকবে, তার জন্য একটি অন্যতম এখানে পার্ট বা এর ফাংশন, ঠিক আছে। তোমরা যেমন উঠেছো 11-এ সেকেন্ড সেমিস্টারে, যাতে আমার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার খুব ভালো করে কাটে, তার জন্য আমাকে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার খাটতে হয়। বর্তমানে একটার সঙ্গে আরেকটা অ্যাটাচ থাকে, আমরা যদি সেই অ্যাটাচমেন্টের মধ্যে না থাকি বা না পড়ি, তাহলে কিন্তু আমরা পরিষ্কারভাবে কোনো কনসেপ্টই আমাদের মধ্যে আসবে না। তাহলে আমি এরপরে অন্তিমে তোমাদেরকে একটি ক্লিয়ার কাট মানে কোশ্চেনের লিস্ট দিয়ে দিতে পারছি। এখান থেকে দেখো, এখান থেকে তোমরা একটি করবেন। ফার্স্ট কোশ্চেন কি করবে, ফার্স্ট কোশ্চেন তোমরা পড়বে যেটা হচ্ছে বৃক্ক। ফার্স্ট কোশ্চেন কি, বৃক্ক। বৃক্ক জলসাম্য নিয়ন্ত্রণে বৃক্কের ভূমিকায়, যেটা আমি পড়ালাম, একটা কোশ্চেন, ঠিক আছে। 2 নম্বর, এই যে বৃক্ক, বৃক্ক, ঠিক আছে। এইটি হচ্ছে আমাদের জলসাম্য নিয়ন্ত্রণের অন্যতম একটা কোশ্চেন, বৃক্ক। যাই হোক, আমাদের জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, আমি জানি বোর্ডটা একটু ছোট হয়ে গেছে অনেকেরই। হ্যাঁ, অনেকেই আমাকে জানিয়েছে যে স্যার লেখাগুলো বোঝা যায় না। হ্যাঁ, বোঝা যাচ্ছে না, তার একটা কারণ বোর্ডটাই ছোট হয়ে গেছে, আর প্লাস হচ্ছে প্লেসমেন্টের একটু অভাব আছে। পরবর্তী গেলে আশা করছি তোমাদের সাপোর্টে এটা ঠিক করে নেব। নেক্সট আসছি যে আমাদের ওই বৃক্ক, জলসাম্য নিয়ন্ত্রণে বৃক্কের ভূমিকা। 2 নম্বর কোশ্চেন যেটাতে আসি, সেটা হচ্ছে জলসাম্য নিয়ন্ত্রণে এডিএইচ এর ভূমিকা বা পিটুইটারি থেকে গ্রন্থি হরমোনের ভূমিকা। আর একটা হচ্ছে জলসাম্য নিয়ন্ত্রণে অ্যাড্রিনাল কর্টেক্সের ভূমিকা। কার? অ্যাড্রিনাল কর্টেক্স। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে আমি পড়িয়েছি কি করিত হয়, অ্যালডোস্টেরন, ঠিক আছে, গুড। এই যে অ্যাড্রিনাল কর্টেক্স, অ্যাড্রিনাল কর্টেক্স, ক্লিয়ার। এই হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট করে বৃক্কও ছোট্ট করে 2 নাম্বারের করে একদম ক্লিয়ার ভাবে যেভাবে বলেছি ওভাবে একটু ভিডিওটা আপ এন্ড ডাউন করে তোমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করবে। আর এখান থেকে তোমাদেরকে, আর এই যে যেটা বললাম, আরেকটা কি আছে, এডিএইচ, এডিএইচ আর অ্যাড্রিনাল কর্টেক্স,
এই দুটো এর মধ্যে জলসাম্য নিয়ন্ত্রণে এই 3টি কোশ্চেনের মধ্যে অবশ্যই একটি কোশ্চেন তোমার পরীক্ষায় দিবে। ক্লিয়ার? আজকের মতো এখানেই স্টপ করি। আগামী দিনে তখন দেখা যাবে। অন্য টপিক নিয়ে আসবো। বেশি বেশি করে শেয়ার করো সব প্রত্যেকে। তোমাদের শেয়ার করো যারা যারা আমার এতে আছো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। টাটা, বাই বাই।